শুরু করতে হচ্ছে নতুন পর্ব প্রতিলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ঘটনা লিখে পাঠিয়েছি সে থাকে কলকাতায়। তো সে যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সৌমিক, আমার বাড়ি কলকাতায়, কিন্তু আমি হায়দ্রাবাদে থাকি আমার কাজের সূত্রে। যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার জীবনের নয়, আমার যে রুমমেট রয়েছে তার জীবনের ঘটনা। তো সে আমার থেকে 2 বছরের ছোট এবং সে আসামের ছেলে, তার নাম হচ্ছে রোহান। তো সে যে ঘটনাটা আমাকে বলেছিল একদিন রাতের বেলা, সেটা আমি কোনোদিন ভুলবো না। মানে ওরকম একটা ঘটনা বা ওরকম কারোর সাথে কিছু হতে পারে সেটা আমি কোনোদিন ভুলবো না। তো সেই জন্যে আমি লিখে পাঠালাম। তো বিষয়টা হচ্ছে, যখন ও ক্লাস 12 একদম শেষের দিকে, তখন সে ওর বাড়ি থেকে পালিয়ে আসে। হ্যাঁ, এবার কেউ জানে না ওর বাড়িতে ও এই যে এখানে হায়দ্রাবাদে রয়েছে এখনও, সেটাও কেউ জানে না তো বাড়ি থেকে। তো পালিয়ে আসার কারণ সেটাই আমাকেও বলেছে আর কি, কেন সে ওখান থেকে হায়দ্রাবাদ থেকে এখানে পালিয়ে এসেছিলো আর কি। তো প্রথমে বলি যে আমরা দুজনে খুবই ভালো বন্ধু হয়ে গেছে এখন। হ্যাঁ, তো আমি যেই সময় ওই হায়দ্রাবাদের মেসটায় ঢুকেছিলাম আর কি, তার থেকে 2-3 মাস পরে ও ওই মেসে এসেছিলো আমার রুমে। তো প্রথমে একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম হতো আর কি, কারণ ও হিন্দিটা ঠিকঠাক করে বলতে পারতো না, আর অসমিয়া কাইন্ড অফ বাংলার মতন, তো অসুবিধা হতো না আর কি। তো পরে আমি ওকে বাংলা শেখাই, ও আমাকে অসমিয়া শেখায়। তো সেজন্য আর কি ঠিক হয়ে গেছিলো আর কি। তাছাড়াও ওর আর আমার অফিস থেকে ফেরার টাইমিংটাও অলমোস্ট এক। তো আমরা দুজনে অফিস থেকে ফিরে রান্নাবান্না করতাম, করে খাওয়া দাওয়া করে গল্প করতাম, না হলে মুভি দেখতাম, আর যাই হতো সেটা ভূত সংক্রান্তই হতো। এই প্যারানর্মাল জিনিসটা আমার আর ওর দুজনের কিন্তু একটা ভালো হয় না যে দুজনের সেম মিলে যায়, এরকম একটা ব্যাপার ছিল যে ওর আর আমার দুজনেরই কমন জিনিস ছিল এই প্যারানর্মাল ভূত এইসব নিয়ে। তো যাই হোক, একদিনকে ও আমাকে অনেক কিছু ঘটনা বলতো, কারণ আসাম মানেই আমরা জানি যে একটা তন্ত্রবিদ্যা, কালাজাদু এইসবের আতুর ঘর, ঠিক আছে। তো আমি ওকে জিজ্ঞেস করতাম যে এরকম কোনো ঘটনা জানে কি না কালাজাদু সম্পর্কে বা তন্ত্রবিদ্যা এইসব নিয়ে। ও আমাকে অনেক ঘটনা বলতো, ছোটো ছোটো অনেক ঘটনা বলতো। তো আমি ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে তুই এত কম বয়সে কেন চলে এসেছিস, তারা পড়াশোনা করতে পারতো, তো বাড়িতে কে আছে, সব কিছুই বলতো, কিন্তু কেন চলে এসছে এত কম বয়সে সেটা আমাকে বলতো না, ঠিক আছে। তো একদিনকে কি হয়, শনিবার ছিল, এবার আমি অফিস থেকে ফিরি, সেদিনকে অফিস যায়নি, ও কোনো একটা কারণে ছুটি নিয়েছিল বা ডুব মেরে দিয়েছিল, অফিস যায়নি ও। আমি যখন বাইরে ঢুকি তখন আমাকে বলছে, দাদা তোমাকে আমি আজকে বলবো যে আমি কেন আমার বাড়ি থেকে এখানে পালিয়ে এসেছি, তুমি প্রত্যেকদিন জিজ্ঞেস করো না। আলাম কেন, কি হলো হঠাৎ করে আজকে বলবি? তখন সে বলছে যে সে নাকি দুপুরবেলা কোনো একটা মুভি দেখেছে, যে মুভিটা একেবারে হুবহু তার লাইফের মতনই। তো সে ওই মুভিটাকে দেখে নিজেকে ওই যে মেন ক্যারেক্টার তার সাথে রিলেট করতে পেরেছে, সেজন্য সে তার মনে হয়েছে সে এবার আমাকে তার জীবনের ঘটনাটা বলবে আর কি। বললাম ঠিক আছে বল। তো তার আগে আমরা রান্নাবান্না করলাম, করে খাওয়া দাওয়া করে একদম সব কিছু গুছিয়ে গেছি, রাতেরবেলা বসলাম। ঘরে কোনো লাইট জ্বলছে না, শুধু একটা জিরো পাওয়ার জ্বলছে আমাদের ঘরে। পরের দিন রোববার, দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই। বসেছি, তখন সে আমাকে প্রথমে বলছে যে আমাদের যে গ্রাম, ঠিক আছে, গ্রামটা এমনই যেখানে পুরো জায়গা জুড়ে, মানে পুরো গ্রামটা জুড়েই কোনো মানে মাটি বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই, মানে কোনো পাকা বাড়ি নেই। আর সবাই ধান চাষ করে, না হলে বিভিন্ন ফসলের চাষ করে, কেউ গ্রামের বাইরে কেউ যায় না, ঠিক আছে, গ্রামে তো কাজ করার জন্য। এইবার আর তার থেকে বড় কথা হচ্ছে সন্ধ্যে 6টা, এর মানে হচ্ছে তারপরে আর কেউ বাইরে যেতে পারবে না, সে যতই যাই হয়ে যাক না কেন, 6টার পরে কোনো গ্রামের লোক তার নিজের ঘরের বাইরে যেতে পারবে না, মানে যায় না আর কি। কেন আমি জানতাম না। এবার একটা বড় গাছ রয়েছে, অশ্বত্থ গাছ আর কি। এবার সে বলছে যে গ্রামের অনেক পুরুষ মানুষ এবং তার ফ্যামিলি ওই গাছটাকে প্রত্যেক মাসের অমাবস্যাতে পুজো দিত। কেন পুজো দিত? কারণ তারা সেটাকে দেবতা মানত,
সেই গাছটাকে, একটা অশ্বত্থ গাছ, প্রায় 25 থেকে 30 ফুট হাইটের একটা গাছ, বিশাল বড়। এবার গাছটা কোথায় ছিল? গাছটা ছিল একটা এমন জায়গায় যার চারিধারে ধানের চাষ, ধান চাষের ক্ষেত আর কি। পুরো জায়গাটা ধান চাষ করা হচ্ছে, শুধু পুরো জমিটার মাঝখানে একটা গোল মতো জায়গা, যেখানে গোল মতো জায়গাটা পুরো দেখে মনে হচ্ছে যারা ওই গাছটা পুজো করে তারাই ওই জায়গাটাকে তৈরি করেছে। গোল মতো জায়গা, যেখানে কিছু নেই, কোনো ধান ফান কিছু নেই, ওই গোল মতো জায়গার মাঝখানে ওই গাছটা রয়েছে। এবং ওই গোল মতো জায়গাটা যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। ওই ধান ক্ষেতের যে রাস্তা, ওই রাস্তা দিয়েই ওই যে গাছের সামনে যেতে হবে, আর তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তো যখন ওর বয়স 5 বছর, তখন থেকে ওর বাবা ওকে নিয়ে প্রত্যেক দিন যায় হচ্ছে ওই গাছের সামনে গিয়ে পুজো করে। ঠিক আছে, গ্রামের সবাই, মানে সব লোক যারা ওই জায়গাটা গাছটাকে পুজো করে, প্রত্যেকেই ওই তার ছেলেকে নালে মেয়েকে আর তার ওয়াইফকে নিয়ে যায় সেই গাছের পুজো করাতে, কিন্তু অমাবস্যার রাতে। এবং আমার বাবা আমাকে এটাও বলেছিল যে ওই গাছের সামনে ওই পুজোর সময় ছাড়া আর কোনো দিন কোনো সময়, সকাল নালে বিকেল রাত কোনো সময় যেতে না। আমি এটা বুঝতে পারতাম না যে হয় একটা দেবতা যার কাছে আমরা যে কোনো সময় যেতে পারি, কিন্তু এটা কেমন দেবতা যে ওর সামনে আমি শুধু ওই পুজোর দিন ছাড়া যেতে পারবো না? এটা তো মানা সম্ভব নয়, তাই না? আর পুজোটা হচ্ছে এরকম, আমার বাবা যেত একটা থালার মধ্যে ধূপকাঠি, মোমবাতি এবং দেশলাই নিত ওটাকে জ্বালানোর জন্যে, দুটো বড় বড় ফল নিত, বড় সাইজের ফল নিত, এবং একটা গোটা জ্যান্ত মুরগি, এবং সেটা কাটার জন্য একটা কাঠারি। ঠিক আছে, বাবা, মা আর আমাকে সঙ্গে করে নিয়ে যেত যখন আমার বয়স 5 বছর, তখন থেকে। তো আমি যেতাম, গিয়ে আমি কি দেখতাম যে বাবা প্রথমে ধূপকাঠি মোমবাতি জ্বালালো, প্রথমে গাছটাকে দেখানোর পরে সেই দুটো ফলকে সামনে দিল, গাছের সামনে দেওয়ার পরে যে জ্যান্ত মুরগিটাকে আনা হয়েছে, সেই মুরগিটাকে তার মাথাটাকে কাটতো, কেটে একটা বাটির মধ্যে সেই রক্তটাকে ঢালতো, তার শরীরে সমস্ত রক্তটাকে ঢালতো, ঢেলে বাটি থেকে রক্ত হাতের মুঠোয় নিয়ে সেই যে গাছের আগায় এবং গাছের ডালপালায় ছিটিয়ে ছিটিয়ে মারতো। ঠিক আছে, পুরো রক্তটাকে গাছের আগায়, মানে গোড়ায় আর কি, এবং গাছের গায়ে ছেটাতো আর কি। ছেটানোর পরে সেই যে মুরগির যে ঢেউটা, সেটাকে ওই গাছের সামনে ফেলে দিয়ে চলে আসতো, এবং ফেরার সময় আমাদেরকে পেছনে ফিরে তাকাতে বারণ করতো, মানে আমরা যেন ভুল করেও সেই গাছের দিকে না তাকাই ফেরার সময়। আমি অনেক সময় পেছনে ঘুরে তাকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার বাবা প্রত্যেকবার আমাকে ধমক দিত, আর আমি আর পেছনে তাকানোর সাহস পেতাম না। আমি অনেকবার আমার মাকে জিজ্ঞেস করেছি যে কেন আমরা এরকম পুজো করি, যে দেবতাকে আমরা ওই পুজোর দিন ছাড়া আর কোনো দিন দেখতে পাবো না, এবং যে দেবতার কাছে আমরা পুজোর দিন ছাড়া অন্য কোনো সময় যেতে পারবো না, আর আমরা ওখান থেকে আসার সময় পেছনে ঘুরেই বা কেন তাকাতে পারি না? এই জিনিসগুলো আমার মায়ের কাছে কোনো উত্তর থাকতো না। আমার মা খালি বলতো যে আমি কিছু জানি না, তোর বাবা আমাকে যা বলে আমি তাই করি, আমার কাছে আর কোনো উত্তর নেই, তুই তোর প্রশ্নের উত্তর বাবার কাছে জেনে নিবি। আর বাবা এমনই একটা রাগী মানুষ ছিল যে তার কাছে কিছু জিজ্ঞেস করা মানে উত্তর কিছুই পাবো না, উল্টে ধমক খেয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো অনেক দিন, মানে গ্রামের যেই সব মানুষজন ওই জায়গায় পুজো দিতে যায় এবং তাদের যে ছেলে মেয়ে, তারাও তো আমার বন্ধু হয়, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি তোর বাবাকে কিছু বলে এই কেন পুজো দিতে যাওয়ার দিনকে শুধু আমরা যেতে পারবো, অন্য কেন দিন যেতে পারবো না, বা পেছনে ঘুরে কেন তাকানো যায় না, এই সব কিছু কারোর কাছে কোনো উত্তর নেই। তারাও খালি বলতো যে না, বাবা আমাকে কিছু বলে না, তারা বলে যে পরে সব কিছু জানতে পারবি, এক সময় যখন সময় আসবে তখন সব জানতে পারবি, এইসবই বলে আর কি। তো কারোর কাছে কোনো উত্তর নেই। ঠিক আছে, তো একদিনকে, তখন আমি প্রায় অনেক বছর হয়ে যাচ্ছে এরকম যাচ্ছি, পুজো দিচ্ছি, সব কিছু হচ্ছে। একদিনকে তখন আমি ক্লাস 12-এর মিডিল, ঠিক আছে, অবসর রাত, আমি, বাবা, মা 3জন গেলাম পুজো দিতে। ভাই বাড়িতে ছিল। পুজো দেওয়ার পরে সেদিনকে আমি ঠিক করে নিয়েছিলাম আগের থেকেই যে যাই হয়ে যাক না কেন আমি
দেখবো আজকে যে পেছনে কি আছে, কারণ আমার কাছে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু তার কোনো উত্তর নেই। ঠিক আছে, এই জিনিসটা আমাকে সলভ করতে হবে যে আমি কার পুজো দিতে যাচ্ছি, প্রত্যেক অমাবস্যার রাতে আমি কার পুজো দিতে যাচ্ছি, সে কি আসলে কোনো দেবতা নাকি অন্য কিছু। তো আমি গেলাম বাবার সাথে পুজো দিতে, সব কিছু হলো। ফেরার সময় যখন আমরা আল রাস্তা ধরে আসছি, আল রাস্তাতে ওঠা মাত্রই সাইডের যে ধানের যে গাছালি রয়েছে, সে গাছগাছালির মধ্যে আমি কায়দা করে ঢুকে গেলাম। মানে আমি একটু বাবার থেকে একটু পেছনে ছিলাম, এক হাত পেছনে। তো আমি বাবার চোখের আড়ালেই সেই গাছের মধ্যে ঢুকে গেলাম এবং চুপ করে বসেছিলাম। আমি দেখলাম বাবা অনেকটা দূর চলে গেছে। এবার আমি চুপ করে গাছের দিকে তাকিয়ে বসেছিলাম, যেমন করে মানুষেরা গ্রাম সাইডের মানুষেরা পটি করতে বসে ওই মাঠের ঘাটে, ঠিক সেরকম করে আমি বসেছিলাম এবং গাছের দিকে তাকিয়েছিলাম যে কী হয়, আমি দেখি কী হয়। গরমের টাইম, গাছের একটা পাতা নড়ছে না, ভীষণই গরম। ঠিক আছে, মানে একটা ভ্যাপসা পাড়া গরম। ঠিক সেই সময় আমি কি দেখলাম, গাছে কোনো পাতা নেই, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, কিন্তু ওই যে গাছের ডাল থেকে যে ঝুড়িমূল বা শিকড় বাকড়গুলো যেগুলো ঝুলছে, সেগুলো না কেমন নড়ে উঠলো। প্রথমে ভাবলাম যে আমার চোখের ভুল, কেননা 1 নাম্বার খোলা মাঠ, ঠিক আছে, তারপরে ওরকম ঘন অন্ধকার, সেই জায়গায় আমি বসে আছি। হ্যাঁ, এবার যেহেতু আমি অনেকক্ষণ ধরে ওই জায়গাটা ছিলাম, সেজন্য আমার চোখটা অন্ধকারের মধ্যে সয়ে গেছিলো আর কি। ঠিক আছে, তো দেখছি প্রথমবার আমি ভাবলাম বোধহয় ভুল দেখেছি। সেকেন্ডবার আবার দেখছি যে না, আবার সেম জিনিস, শিকড় বাকড়গুলো নড়ে উঠলো। আমি তারপর না একটু ঠিক করে বসলাম যে দেখি কি হয়, এবার কিছু হবে মনে হচ্ছে, এরকম একটা ভাব ছিল আমার মধ্যে। আমি কি দেখছি যে কোনো মেয়ে মানুষের যে চুল, সে যেরকম হয় আর কি, ঠিক সেরকমভাবে চুলগুলো প্রথমে নিচে নেমে আসছে গাছের দিক থেকে, তারপরে তার মাথাটা নেমে এলো, তারপর তার হাত এবং তার বডি এবং তার পা, পুরো শরীরটা তার নিচে নেমে এলো। এবং তার যে বীভৎস একটা রূপ, ঠিক আছে, মানে কি বলবো, চোখগুলো লাল টকটকে জ্বলছে, মুখটা একেবারে ছোট্ট মতো একটা মুখ, মানে একটা হাতের পাঞ্জার, একটা পূর্ণবয়স্ক মানুষের হাতের পাঞ্জা যেরকম হবে ঠিক সেরকম একটা মুখ, ছোট্ট মতো। আর তার পুরো শরীরটা, মুখ সমেত আর কি, পুরো শরীরটা যেন গলে গেছে। মানে যে মনে হচ্ছে তাকে যখন সে জীবন্ত অবস্থায় ছিল তাকে কেউ জীবন্ত জ্বালিয়ে দিয়েছে, এরকম একটা তার গলে যাওয়া একটা পুরো শরীর, এবং তার হাত আর পা এবং পুরো বডিটাই এতটাই সরু এবং লিকলিকে যে ধারণার বাইরে। একটা ঝ্যাঁটার কাঠি বা ঝ্যাঁটার যে পেছনের দাগটা হয়, ঝ্যাঁটার কাঠি, সেগুলো বোধহয় ওর থেকে মোটা হয়, এবং পায়ের আঙুল, হাতের আঙুল একবার লিকলিকে সরু। ঠিক আছে, সে কী করলো, প্রথমে গাছে গা বেয়ে খসতে নিচে নামলো, নেমে গাছের গোড়ায় এবং গাছের গায়ে যেসব রক্তগুলো লেগেছিল সে হাত দিয়ে চেটে মুখে দিচ্ছে। মানে প্রথমে হাত দিয়ে রক্তগুলোকে হাতে তুলছে, তারপরে সেটাকে জিভ দিয়ে চেটে খেলো পুরো রক্তটা, এবং বাটির মধ্যে যেটুকুনি লেগেছিল সে বাটিটাকে চেটে সে খেলো। খাওয়ার পরে ওই যে মুরগির মাথা এবং যে শরীর, যে দুটো আলাদা পড়েছিল, সে দুটোকে সে হাতের সামনে নিয়ে এলো। প্রথমে সে মাথাটাকে এমন কামড় মেরে খেলো কচমচ করে শব্দ করে, যে ওই যে জায়গাটা একটা নির্জন খালি জায়গা, পুরো জায়গাটা ইকো হতে শুরু করলো, যে তার যে কামড়ের শব্দ পুরো জায়গাটা ইকো হতে শুরু করছিল। হ্যাঁ, এবং তারপরে সে তার পুরো বডি, মানে ওই মুরগিটার পুরো বডিটাকে পালক, ছাল সব সমেত চিবিয়ে খেলো। খাওয়ার পরে সেই যে শরীরের রক্তটা নিচে পড়েছিল মাটিতে, সেই রক্তটাকে অবধি সে ছাড়লো না। সেই রক্তটাকেও সে সমস্তটা চেটে খেয়ে আবার উপর দিকে গাছ বেয়ে, যেমন করে সে নেমেছিল গাছের ডাল বেয়ে, মানে গোল গোল ঘুরতে ঠিক সেরকমভাবেই আবার সে গাছের মধ্যে উঠে গেল। যতটা সে ধীরে ধীরে নেমেছিল তার থেকেও দুগুণ তাড়াতাড়ি করে সে গাছের মধ্যে উঠে যায়। আমি এই দৃশ্যটা দেখার সময়
আমি এটা একবারের জন্য ভাবিনি যে বাবা যদি পেছন থেকে এসে আমাকে ধরে, এই জিনিসটা আমি ভাবিনি। আমি ভাবছিলাম যে আমি এই জিনিসটা কি দেখছি, যে বাবা এতদিন ধরে যার পুজো করতো গ্রামের মানুষরা, মানে যেসব লোকরা এই দেবতার পুজো করতো, গাছ থেকে বলতো তারা দেবতা, তারা আসলে একটা পিশাচের পুজো করতো, একটা অশরীরী আত্মার পুজো করতো। এবং আমার ওই সময় পুরো শরীরটা মনে হচ্ছিল অবশ হয়ে গেছে। আমার শরীর, আমার নিজের হাত পা নড়ছে না, আমার ফুল বডি, মানে একটা মানুষকে যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় ঠিক যেরকম হবে, ঠিক সেরকম আমার মনে হচ্ছিল। এবং গলা দিয়ে কথা বলার কোনো সাহস আমার ছিল না। আমি যে চেল্লাবো সেই সাহসটা আমার ছিল না। আমি ওই জিনিসটা, যে অশরীরী আত্মাটা নিচে সব কিছু খাওয়ার পর যখন আমি উঠে গেল, তারপর কিন্তু সব কিছু আবার নর্মাল হয়ে গেল। যতক্ষণ সে ওই জায়গাটা ছিল, পুরো এরিয়াটা, মানে যতটা জায়গা জুড়ে ধান ক্ষেত, পুরো এলাকাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, যেন মনে হচ্ছে কোনো শীতকালের রাত, ঠিক আছে। কিন্তু যখনই সে উঠে গেল, আবার আগেকার মতো গরমের মতো পুরো জায়গাটা গরম হয়ে গেল। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ওই জায়গাতে একই কন্ডিশনে বসেছিলাম ওই অশরীরী আত্মাটা উপরে যাওয়ার পরে। তারপর আমি ধীরে ধীরে সেখান থেকে বেরোই এবং আল রাস্তা ধরে বাড়ি ফিরে এলাম। এবং বাড়ি ফিরে আসার পর মা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোথায় ছিলাম এতক্ষণ ধরে। তাই বললাম যে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম বা এরকম কিছু বললাম। কিন্তু বাবা কিন্তু বুঝতে পেরেছিল আমি কেন বা কোথায় ছিলাম এতক্ষণ। তো ওই দিনের পর, মানে ওই রাতের পর থেকে আমার সাথে যেগুলো হচ্ছিল সেগুলো আমি কাউকে বলতে পারিনি। আমার যখন তখন মাথার যন্ত্রণা শুরু হতো এবং যখন তখন অকারণে বমি হতো, প্রচণ্ড ভয়ানক বমি। একবার শুরু হলে থামার নাম নিত না, ঠিক আছে। এবং আমার সবসময় মনে হতো যে কেউ যেন আমার সঙ্গে সব সময় রয়েছে। আমি কি খাচ্ছি, কি করছি, কি দেখছি, সমস্ত কিছু, কখন ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু সমস্ত টাইমে আমার সঙ্গে, হয় আমার পেছনে না আমার সাইডে দাঁড়িয়ে রয়েছে। আমি যখন ঘুমাচ্ছি আমার বিছানায়, যখন আমি কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমার পেছন সব সময় আমার মতো কেউ আমার সামনে রয়েছে। জিনিসটা আমার এতটাই ইরিটেটেড লাগতো যে সেটা বলবার নয়, এবং যেটা আমি কাউকে বলতে পারতাম না। তো একদিন আমি থাকতে না পেরে, আমাদের গ্রামেরই, আমার বাড়ির দুটো বাড়ির পাশে একটা দাদু ছিল। দাদুটা অনেক অনেক পুরনো, একটা অনেক বয়স্ক একটা দাদু, সে ভারতের স্বাধীনতাও দেখেছে আর কি। তো ওই দাদুটাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমন, কী ব্যাপার, যে গ্রামের এইসব মানুষরা যে এরকম পুজো দিতে চায়। আমি তাকে কিচ্ছু বলিনি যে আমি কি দেখেছি, আপনাকে জিজ্ঞেস করেছিলাম জাস্ট। তখন দাদুটা আমাকে বলে যে বলছি, কাউকে বলিস না, তুই বড় হয়েছিস তাই তোর জানার দরকার বলে আমি তোকে বলছি। আমি বলছি হ্যাঁ বলো। তখন সে বলছে যে যখন ভারত স্বাধীন হয়, তারপরে বাংলাদেশ থেকে কয়েকজন মানুষ তাদের গ্রামে এসেছিলো। যেহেতু বাংলাদেশ আসামে একেবারেই কাছে, বাংলাদেশ থেকে কয়েকজন মানুষ তাদের গ্রামে এসেছিলো। এবং তাদের মধ্যে থেকে একটা মহিলা ছিল যে কিনা এসব বাজে শয়তানে পুজো করতো। এবং তার মতে এটাই ছিল যে শয়তান তাকে সব কিছু দিয়েছে এবং ভগবানকে কিছু চাইলে যেটা যত তাড়াতাড়ি দেবে তার থেকেও বেশি তাড়াতাড়ি শয়তান তাকে দেয়। সেই জন্য সে শয়তানের পুজো করতো। এবং এই জিনিসটা সে গ্রামের অনেক পুরুষের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। যেসব পুরুষ তাদের জীবনে কিছু করতে পারেনি, যাদের টাকার অভাব বা লাইফে কেউ নেই, কিছু করতে পারেনি, কোনো উন্নতি করতে পারেনি, তাদের মাথায় এসব জিনিস ঢুকিয়ে দিয়েছিল যে তোরাও শয়তানের পুজো কর, তোরাও ফল পাবি আমার মতো। তো তাদের মধ্যে থেকে একজন হচ্ছে আমার বাবা, যে তার জীবনে টাকা পয়সার অভাব ছিল। তো এইসব মানুষ, কয়েকজন মানুষ ছিল যারা কিনা ওই মহিলাটার বাড়ি যেত রাত্রির হলে, অবসর রাতে গিয়ে ওই শয়তানের পুজো করতো। যেই সময় ওই মহিলাটা, তার মনে হচ্ছিলো যে সে আর থাকবে না, সে আর বাঁচবে না, হ্যাঁ, তো সেই সময় সে যারা ওই লোকগুলো যেত আর কি, প্রত্যেকে বলেছিল আমি মারা যাওয়ার পরে তোদেরকে এই পুজোটা কন্টিনিউ করতে হবে, এবং পুজো যদি বন্ধ করিস তাহলে কিন্তু তোদের ঘোর বিপদ, এবং তোরা মারা যাওয়ার আগে তোদেরকে এই পুজোটা তোদের ছেলেমেয়ের মধ্যে সেটাকে বিলিয়ে দিতে হবে, যেন পুজো যেন বন্ধ না হয়, বংশ পরম্পরা যেন সেটা চলতে থাকে। যে মহিলা ওই গাছের মধ্যে থাকে সেই মহিলাটা হচ্ছে এই
মহিলাটা, মানে আর কি, মানে যে অশরীরী আত্মাটা ছিল সেটা হচ্ছে এই মহিলাটা, যাকে কিনা আমার বাবা এবং বাকি সব মানুষজন পুজো করে, ঠিক আছে। এবং ওই মহিলাটাই নিচে এসে যেসব রক্ত এবং মাংস খায় সেগুলো দিয়ে সে তার যে শয়তান তাকে গিয়ে শান্ত করে। এটা হচ্ছে ঘটনা যেটা হচ্ছে আমি নিজের চোখে দেখেছিলাম, এবং এটা হচ্ছে ঘটনা যেটা আমার বাবা এবং গ্রামের মানুষরা একটা অশরীরী আত্মার পুজো দেয়, একটা শয়তানের পুজো দেয়, এবং যেটা আমাদেরকে বলে যে সে ওটাই হচ্ছে ওদের দেবতা, ঠিক আছে। তো এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগতো না, যে একটা আমি দেবতার নাম করে একটা অশরীরী আত্মা, একটা পিশাচ, একটা ডেভিলের পুজো দিচ্ছি দিনের পর দিন, বছরের পর বছর। এবং আমি এটাও ভেবেছিলাম যে যেদিনকে আমার বাবা হয়তো থাকবে না, তারপরে এই জিনিসটা আমাকে বই নিয়ে যেতে হবে। এই জিনিসটা আমার একেবারেই সহ্য হতো না, এবং তার থেকেও বড় কথা, আমি সবসময় একটা হেভি ওয়েট ফিল করতাম আমার শরীরের মধ্যে, যেন কেউ আমার সঙ্গে রয়েছে। অকারণে বমি, মাথা যন্ত্রণা, এই জিনিসগুলো আমার একেবারেই পছন্দ ছিল না। আমি না কাউকে বলতে পারতাম, না কারোর সাথে শেয়ার করতে পারতাম, আর নাই জিনিসগুলো আমার সাথে কমে যেত, ঠিক আছে। দিনের পর দিনে এগুলো চলতে থাকে। তো আমি কি করলাম, জিনিসপত্র ব্যাগপত্র গোছালাম, রাতের বেলায় একদিন আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। আমি জেনে গেছিলাম যে আর যাই করি, আসাম থেকে আমাদের গ্রাম থেকে বেরিয়ে এলে যেখানেই যাই না কেন অনেক ভালো থাকবো আমি। এই জন্য আমি সেখান থেকে বেরিয়ে এই হায়দ্রাবাদে চলে এসেছিলাম। প্রথমে আমার কাছে কিছু ছিল না, কোনো খাবারে কিছু ছিল না, কোনো থাকার জায়গায় কিছু ছিল না। প্রথম 2 মাস আমি হায়দ্রাবাদের স্টেশনেই ছিলাম আর কি। সেখান থেকে আমি কাজবাজ করতাম। তারপরে যেখানে একটা গ্যারেজে কাজ করতাম, সেই গ্যারেজ থেকে একজন লোক ছিল যে কিনা দেখেছে আমি পড়াশোনা জানি, শিক্ষিত একটা ছেলে। তো সেই আমাকে ওই কল সেন্টারে ঢোকায় এবং ধীরে ধীরে টাকা ফাঁকা জমিয়ে মেসে আসি, এই বলে রোহান থামে। তারপরে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে ঘটনাটা আমি রোহানের মুখ থেকে এতক্ষণ শুনলাম। আমি লিটারালি ওকে জিজ্ঞেস করলাম, এই ঘটনাটা কি সত্যিকারের ঘটনা, মানে তোর লাইফে ঘটে যাওয়া ঘটনা, নাকি তুই এমনি বানিয়ে বানিয়ে আমাকে বলছিস ভাই? তখন রোহান বলে, আমি ঠাকুরের দিব্যিকে বলছি, এটা সত্যিকারের ঘটনা যেটা আমার নিজের লাইফে হয়ে গেছে। আর তুমি প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করো যে কিরে কেন তুই ছেড়ে এসেছিস, বললি না, আজকেও বললি না। এটাই হচ্ছে আসল ঘটনা, যে কেন আমি আমার জায়গা, আমার গ্রাম, আমার বাড়ি ছেড়ে চলে এসেছি এখানে। তো এই পরে থামে সে, এবং আমরা ঘুমাই, শুয়ে পড়ি। কিন্তু আমি সারা রাত এই জিনিসটা ভাবতে থাকি যে কী করে একটা মানুষ দেবতার নাম করে একটা অশরীরী আত্মা বা ডেভিলে পুজো করতে পারে। তো হয় এখনও আসাম মানেই একটা তন্ত্রবিদ্যা আতুর ঘর, সেটা আমরা সবাই জানি। তো আসামে এইসব জিনিসপত্র হয়। আশা করছি আপনাদের ভালো লাগলো ঘটনা, এবং ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং আপনাদের বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা বা কারো মুখ দিয়ে শোনা ঘটনা শেয়ার করতে চান, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।